নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ব্যক্তি নয়, নীতির বিরোধিতা করেছিলাম। বিদায় বেলায় বুদ্ধে শ্রদ্ধা বেচা ও মাস্টারের। আদালতের নির্দেশে হেরিটেজ তকমা পাওয়া বিপজ্জনক বহুতল সংলগ্ন দোকান উচ্ছেদ চন্দননগরে। এখন আসছি বিস্তারিত খবরে। ন্যানো বিতর্ক রইলই। অন্তিম টাটা জানালেন বুদ্ধদেব। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন সিঙ্গুর আন্দোলনের দুই মুখ বেচারাম মান্না ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যর। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ব্যক্তি হিসেবে শ্রদ্ধা জানাই। তার মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বড় ঘটনা যে মাটিতে ঘটেছিল, বৃহস্পতিবার তাকে নিয়ে সিঙ্গুরের ঐতিহাসিক জমি আন্দোলনের দুই মুখ বেচারাম মান্না ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সুর ছিল অনেকটাই নরম। দুজনেই সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগত শ্রদ্ধার কথা উল্লেখ করলেন। দুজনেই জানালেন লড়াই ছিল বাম সরকারের নীতির বিরুদ্ধে। বর্তমান তৃণমূল সরকারের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না বলেন, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাই, কিন্তু সিঙ্গুর নিয়ে তার দলের অবস্থান ও নীতি সিঙ্গুরের মানুষ মেনে নিতে পারেননি, যার ফলে সিঙ্গুরের মানুষ জমি আন্দোলনে গর্জে উঠেছিলেন। সেটা আজ ইতিহাস। তবে এটা ঠিক, তিনি ব্যক্তিগতভাবে ভালো হলেও তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে সিঙ্গুর সহ সারা রাজ্যের মানুষের কাছে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে। তবে তার রাজপাট নিয়ে তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু দলের নীতি নিয়ে সিঙ্গুরের মানুষকে যে আঘাত করেছেন, আমরা যতদিন বাঁচব তার বিরোধিতা করে যাব। আজ প্রয়াণ দিনে তার দেখুন, ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তার দল বা তার যে নীতি, এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারেনি, যার ফলে তার বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস। তবে এটা ঠিক যে তার দল, তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো, কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে, সেটা সিঙ্গুরের মানুষ সারা রাজ্যের মানুষের কাছে। তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি, নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু তিনি যে নীতি নিয়ে সিঙ্গুরের মানুষের আঘাত করেছেন, আমরা যতদিন বাঁধবো সেটা বিরোধিতাই করে যাব। অন্যদিকে বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরের জমি নীতি ভুল ছিল। তার সততা নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সিঙ্গুর নিয়ে বুদ্ধদেব বাবু, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও আমাদের সাথে প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী যে সমঝোতায় এসেছিলেন, তার দল সেটা যদি মেনে নিত তাহলে সিঙ্গুরের শিল্প হতো। আর কারখানা হয়নি বলে সিঙ্গুরে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার চিহ্ন রয়ে গেছে। সিঙ্গুরের শিল্প হলে রাজ্যে শিল্পান্নয়নের বার্তা হতো। যে জমি ফেরত হয়েছে তা সম্পূর্ণভাবে কৃষি জমি হয়নি, তাই সিঙ্গুর কৃষি ও শিল্প থেকে বঞ্চিত হয়েছে। ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার খুব বেশি পরিচয় হয়নি, কিন্তু সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে তার পরিচয় পেয়েছিলাম। সেখানে ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আমার অত্যন্ত শ্রদ্ধেয়, প্রিয়, এবং আমি তার কোনো রকম সমালোচনা করিনি। কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতির, তার সরকারের নীতির, দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, তার নিষ্ঠা
আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করলেন তার সময়ের মন্ত্রী নরেন দে ও তৎকালীন কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। আমার সঙ্গে বুদ্ধবাবুর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কোনো বিষয়ে সমস্যা থাকলে আমি ফোন করেছি, উনি ডেকে নিয়েছেন, বললে আসুন একটু আলোচনা করুন। ওরা অ্যান্টি চেম্বারে বসে আমরা আলোচনা করেছি এবং একটা ব্যাপার আমার খুব ভালো লাগতো, খুব ওপেন, মানে সব কথা খুলে বলতেন এবং খোলামেলা আলোচনা, যেটা যদিও তিনি সিপিএম, আমি ফরওয়ার্ড ব্লক, কিন্তু তবুও আমি লক্ষ্য করেছি যে উনি খুব খোলামেলা আলোচনা করতেন এবং সরকারের কাজে কোনো সমস্যা, আমার যে ডিপার্টমেন্ট সমস্যা নিয়ে আলোচনা করলে তিনি মানে এটা বোঝা যায় যে উনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে কথা বলেন বা বিভিন্ন বিষয়ে ডিপার্টমেন্টের প্রবলেম বলুন বা যাই হোক, খোলামেলা আলোচনাটা করতেন। এইটাই আমার ভালো লাগতো যে উনি, আমরা বামফ্রন্টের মধ্যে ছিলাম কিন্তু উনি সিপিএম, আমি ফরওয়ার্ড ব্লক, কিন্তু এই যে ডিফারেন্সটা, এটা আমরা বুঝি। আমরা একটা বামফ্রন্টের মধ্যে আছি একসাথে, এই বোধটা ওনার মধ্যে ছিল। আমারও খুব ভালো লাগতো, আমি সেইভাবেই আলোচনা করতাম যে আলাদা পার্টি, এটা আমারও মনে হতো না, আর উনিও দেখতাম খুব ওপেনলি সব কথাবার্তা। একটা বামপন্থীদের একটা নীতি আদর্শ, সেটা নিয়েই তো চলা। সেই ক্ষেত্রে বুদ্ধবাবু বাম ফ্রন্টের যে নীতি আদর্শ, সেটা খুবই মেনে চলতেন। এইটার একটু হলো, অসুবিধে কিছুটা নিশ্চয়ই হলো। বুদ্ধবাবু এমনি নীতি আদর্শের দিক থেকে তিনি খুবই ছিলেন নিষ্ঠাবান। না, খুবই মর্মান্তিক, দুঃখজনক, সুখের ব্যাপার। যদিও শেষের দিকে উনি খুবই অসুস্থতায় ভুগছিলেন, তার শারীরিক সুস্থতা ছিল, তবুও একটা প্রয়াণের একটা রাজনীতিতে একটা শূন্যতা এবং একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক। এবং আজকের যুগে যখন বিরাট সব কোটি কোটি টাকার মালিক, তখন তিনি এত অনাড়ম্বর জীবনযাপন করতেন। আমি তাকে বিধানসভা তো অনেকবার বলেছি, আপনি একটা মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে, এরকম একটা ফ্ল্যাটে অন্ধকার কূপের মধ্যে থাকেন, কেন এগুলো রয়েছে? আপনি পরিশ্রম সেনারা সব, তারা সব বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকছে, পার্ক স্ট্রিটের কাছে, আলিপুরে সব বড় বড় বাংলো নিয়েছে, বিয়ে এরা সব, তো আপনি কেন? বলে আমার তো কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দিই, একটা মিটিং করে দিই, সরকারি মিটিং, তারপর রন্ধনা সব। মানে ওর মধ্যে যে একটা মুখ্যমন্ত্রী, এখন যেমন একটা মন্ত্রী তন্ত্রী হিসাবে যে একটা কমান্ডো নিয়ে ঘোরা, অমুক করা, এসব ওর থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, ওনার ট্যাকলিং সিঙ্গুরটা করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন, কিন্তু মানে ট্যাকলিংটা ঠিক মতো হয়নি। কিন্তু দেখা গেল যে ওটা উনি ডিসিশন দিয়েছেন, ঠিকই নিয়েছেন। আমরা যারা জিনিসটা করছি, সিঙ্গুরের আন্দোলন করেছি, ঠিক করিনি, কারণ এটা একটা আমাদের ব্যাকস্টেপ হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে এরকম যারা করেছিলেন তাদের পক্ষেই হয়ে গেছিলাম, অনেকে আন্দোলন যারা করতে গেছিলাম।
কিন্তু দেখা গেল ওটা সিঙ্গুরটা সফল হতে তার ওনার গেছে। যাই ও খুব একটা রিজিক্ট কোনো ব্যাপার ছিল না, কারণ যে আবার সে ক্ষমতা সূত্র যদিও প্রিয় পাত্র ছিল খুবই, কিন্তু পার্টিতে খুব ফ্রেশ তুলছে। আর অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটাই ট্যাকেল করতে নেই। আর জ্যোতিবাবুর যে ব্যক্তিত্ব, জ্যোতিবাবুর যে পার্সোনালিটি, আমাদের ক্ষেত্রে ধরুন আমরা গিয়ে জ্যোতিবাবুর সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না, যতই কি বলি না কথা। তার যে রাজনীতি চিন্তাত্রয় যেভাবে কথা বলতেন আমরা তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বুদ্ধবাবু সেগুলো সব সুন্দর স্থানকে পূরণ করে দিত। কোনো কিছু ব্যাপার থাকলে আমাদের বুদ্ধবাবুকে বললাম, বুদ্ধবাবু জ্যোতিবাবুর কাছে নিয়ে গেলেন, নিয়ে কথা বলে সমাধান করে দিলেন। এই যে একটাই ছিল পার্সোনাল যোগাযোগ ছিল। এখন যেমন তারপর অন্যান্য ক্ষেত্রে অনেকের সময় হয়েছে, পঞ্চায়েত বিরাটটা উনি কিন্তু কোনো ভূমিকা দিয়ে এইসব নিয়ে গাম্ভীর্যতা নিয়ে করতেন না। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার। খুব দুঃখজনক ঘটনা, উনি অনেকদিন ভুগছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার চিকিৎসার জন্য বারবার গেছেন। একটা ভালো মানুষের মৃত্যু হলো। রাজনৈতিক অনেক মানুষের মৃত্যু হয়, কিন্তু আমরা যারা দক্ষিণপন্থী দল করি বলছে যে আমাদের কাছে একটা মানে ভালো ব্যক্তিত্বের মানুষের কাছে আমরা জানতাম। কারণ ওনার আমলে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আমাদের হুগলি জেলায় প্রচুর সন্ত্রাস হচ্ছে এবং রোজই খানাকুল, গোঘাট ফোঘাট সমস্ত জায়গাতে ঘর ছাড়া ছিল। আমি একটা টাইম এখানে প্রায় 2000 লোককে মমতা ব্যানার্জির নির্দেশে এখানে আশ্রয় দিয়েছিলাম। তাদের খাওয়া দাওয়া পর থেকে শুরু করে সব কিছুই করা হয়েছিল। যুধিষ্ঠির দলুইকে যেভাবে খুন করা হয়েছিল খানাকুলে, তারপরে ওনাকে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। উনি চিঠির উত্তর আমাকে দিয়েছিলেন যে ব্যাপারটা আমরা দেখছি। তারপরে উনি হুগলির এসপিকে ফোনও করেন এবং অনেকটাই ওনার থেকে আমরা হেল্প পেয়েছিলাম সেই সময়। কিন্তু সন্ত্রাস তো বন্ধ হয়নি। কিন্তু আমি এই কথা বলবো যে রাজনৈতিক জগতে একটা ভালো মানুষের মৃত্যু হলো, একটা রাজনৈতিক নক্ষত্রের মৃত্যু হলো। আর ওনাকে আমি দেখুন, অনেক মানুষ তো আছে যে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, বিধানচন্দ্র রায়, এবং এই কথা বলবো যে তার আগে যদি মুখ্যমন্ত্রী, তার থেকে ওনার আদর্শ পদক্ষেপ কিছু ছিল যে সেই টাইমে উনি অনেকটা কন্ট্রোল করতে চেয়েছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার, কিন্তু দুঃখের বিষয় সেটা তিনি পারেননি। কারণ এলসি থেকে শুরু করে জেলার যারা সেক্রেটারি, তাদের হস্তক্ষেপ অনেক এমপি হয়েছে, মানে যাদের জন্য উনি সবটাই ঠিক পদক্ষেপ নিতে চেয়েছিলেন, কিন্তু সেটা কার্যকরী হয়নি অনেকে। বাংলায় রাজনৈতিক নক্ষত্রের পতন। অনেক বড় রাজনীতিবিদ ছিলেন এবং শুধু বাংলা নয়, ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনেরও একসময় নেতৃত্ব দিতেন। তার প্রয়াণে বাংলার তো ক্ষতি হলোই, ক্ষতি হলো ভারতবর্ষের পুরাতন রাজনৈতিক দর্শনে যারা বিশ্বাস করেন তাদের অন্যতম নায়কের। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আদালতের নির্দেশে হেরিটেজ তকমা পাওয়া বিপজ্জনক বহুতল সংলগ্ন দোকান উচ্ছেদ চন্দননগরে। ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চন্দননগরের হেরিটেজ তকমা পাওয়া বহুতল বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় কোর্টের নির্দেশে ও চন্দননগর পৌর নিগমের উদ্যোগে সরানো হলো ওই বিপজ্জনক বহুতলের আশেপাশে থাকা মোট 10টি দোকান।
চন্দননগরের হেরিটেজ তকমা পাওয়া বহুতল বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় কোর্টের নির্দেশে চন্দননগর পৌর নিগমের উদ্যোগে ভাঙা হলো ওই বিপজ্জনক বহুতলের আশেপাশে থাকা মোট 10টি দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। এদিন সকালে এই 10টি দোকান সরানোর কাজ শুরু করে পৌর নিগম। এ বিষয়ে চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী বলেন, আদালতের নির্দেশেই পৌর নিগম আজ দোকানগুলি ভাঙার কাজ শুরু করে। এ বিষয়ে বিগত দিনে ওই ব্যবসায়ীরা আদালতে গেলে আদালত তাদের মামলা খারিজ করে দেয়। পূর্বেই ওই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। এদিন সেই মতোই দোকান ভাঙার কাজ শুরু হয়। তবে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পৌর নিগমের তরফে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়েছিল, এমনটাই জানান মেয়র। দেখুন, এটা ঠিক এরা হকারের পর্যায়ে করে না, কিন্তু এরা দীর্ঘদিন ধরে একটা পুরনো বিল্ডিং হেরিটেজ তার নিচে বা তার পাশে তারা ব্যবসা করতেন। এখন ওই যেটা পুরনো বাড়ি, বহু পুরনো বাড়ি, বিগত দিনের রেজিস্ট্রি বিল্ডিং এ কখনো বলা হতো, তো সেরকম একটা হেরিটেজ হিসেবে হেরিটেজ কমিশন থেকে ঘোষিত একটা জায়গা, এবং সেটা ডিলাপিডেটেড হয়ে আছে, যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো ভাবে। তো ওটাকে আমূল সংস্কার করা প্রয়োজন, সেই উদ্যোগটাই চলছে বেশ কিছুদিন ধরে। আমাদের প্রশাসন অর্থাৎ সরকারিভাবে এসডিও বিএমএল লেভেল থেকে যেমন চেষ্টা চালানো হচ্ছে, চন্দননগর কর্পোরেশনের পক্ষ থেকেও তার সঙ্গে সহযোগিতা নিয়ে কাজ করা হচ্ছে। বর্তমানে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে এবং গতকাল আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি চাবি, আমরা ওই পাশেই গঙ্গার বাড়ি তীরবর্তী জায়গাতেই অনেকটি দূরেই একটি জায়গা আমরা ঠিক করেছি, দেখেছি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই জায়গায় আমরা স্টল, 5টা স্টল আমরা করে দিয়েছি। 5 জনই তারা দেখেছি, তাদের ব্যবসা করার মতো জায়গা সাফিসিয়েন্ট আছে, সেই মতো দিয়েছি। আর যারা বাইরে ছিল, যারা ঘুরে করতো, তাদের জন্য কিছু মোবাইল ট্রলি ভ্যানের আমরা ব্যবস্থা করে দিয়েছি। আপাতত 5টি পাকা দোকান এবং 5টি মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হবে বলেই জানানো হয়। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। এ বিষয়ে এক ব্যবসায়ী বলেন, দীর্ঘ সময় ধরে এখানে ব্যবসা করে আসছি, মাত্র 7 দিনের নোটিশে আমাদের সরিয়ে দেওয়া হলো। তবে বর্তমানে যেখানে পুনর্বাসন দেওয়া হয়েছে সেই স্থান ব্যবসার একেবারেই অযোগ্য। এটা কি হলো? আপনার নোটিশ করেছিল? নোটিশ করেছিল। আমাদের জায়গার একটা বিকল্প, যে জায়গাটা দিয়েছে একদমই চলার মতন না। কি করবো, সংসার নিয়ে এখন এত ধার দেনা। সরকার থেকে তো আপনাদের বসার জন্য একটা জায়গা দিয়েছে, জায়গাটা একদমই অনুকূল জায়গা না, ব্যবসার অনুকূল একদমই নয়, পরিবেশ নয় একদম। অন্য আরেক ব্যবসায়ী বলেন, মাত্র 5টি দোকান পাকা দেওয়া হচ্ছে, অথচ ব্যবসায়ী সংখ্যা 10 জন। পরিবার পরিচালনা করা দায় হয়ে উঠবে। দোকান ছিল? আমার চশমা দোকান ছিল, গত 40 বছর থেকে আমি থাকি। আমার কাকু এখানে থাকে, যিনি হ্যান্ডিক্যাপ, 2 পায়ে পুরো চলে গেছে। তারপর ওনার খরচ, ওনার বাচ্চার পড়া, আমার একটা বোন এমএ করছে, অলরেডি একটা ভাই গ্রাজুয়েশন করছে। তো আমাকে কোনো জায়গা দেওয়া হয়নি। কর্পোরেশন এবং আমাদের এসডিও সাহেবকে 10 বার চিঠি করেছি, ডিএমকে চিঠি করেছি, এবং আমি এমএলএকে চিঠি করেছি, কমিশনার সাহেবকে চিঠি করেছি, কোনো উত্তর পাইনি। সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। তারপরে আমাদের বলা হচ্ছে, যেহেতু তোমরা ওয়েট করো, দেখছি। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে আমাদের এখানে 10টা দোকানদার 5টা দোকান পাচ্ছে, 5 জন পাচ্ছে না। খুব দুঃখিত। এবার আমি কি করব? এবার আমি মিডিয়ার কাছে অনুরোধ যে আমার কথাটা মেয়র সাহেবকে বলা হোক। এর বোন একটা এমএ করছে, একটা ভাই গ্রাজুয়েশন করছে, আমার ছোট ছেলে 2 এ পড়ছে, বড় ছেলে 4 এ পড়ছে। মা বাবার মেডিসিন খরচ প্রত্যেক মাসে 3000 টাকা। যে মামা হ্যান্ডিক্যাপ, যার দোকান ছিল, যার আমি চালাতাম, ও হ্যান্ডিক্যাপ প্রত্যেক মাসে 2000 টাকা করে মাসে যায়। এবার আমি বেকার হয়ে গেলে কোথায় যাবে? অন্যদিকে এই পুনর্বাসনকে নিয়ে চন্দননগর শহর তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এক ব্যবসায়ী। অভিযোগ, দোকানের জন্য পয়সা নিলেও পুনর্বাসনের বেলায় কথা রাখেননি তিনি। তাহলে আমাদের পাড়ায় আমরাই ভোট দিয়ে 46 সালে ভোট দিয়েছি। আমার পুরো ফ্যামিলি, এই যে আমার দাদা দাঁড়িয়েছে, 46 সালে ভোট তৃণমূলকে আমি জোর গলায় বলছি দিয়েছি। আবার দরকার হলে দেবো, একবারও লাগতে পারে। এনাকে তো জায়গা দেবো, আমি মরে যাবো, আমার বাড়িতে আমার শালা মরে গেল, তখন সবাই গেল, আমি ঝগড়া করেছি। এই যে আনমার 10,000 টাকা নিয়েছে, 4 প্লেট বিরিয়ানি, একটা ঠান্ডা জলের বোতল, বললো তোকে স্ট্যান্ডে দোকান করে দেবো। মুন্না আগরওয়ালের নাম করে। কেন বলবো না?
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ আনোয়ার। কিন্তু অনেক দোকানপত্র ক্ষেত্রে শরীর এখানকার বিপজ্জনক এলাকা, কিন্তু দেখা যাচ্ছে এখানকার দুজন ব্যক্তি আপনার এগেনস্টে একটা কমপ্লেন করছে যে আপনি নাকি তাদের থেকে 10,000 টাকা নিয়ে দেবেন বলেছেন মুন্নাগলের নাম করে, এবং তাদেরকে নাকি পুনর্বাসন দেবেন বলেছেন। এটি কি বলবেন আপনি? প্রথম কথা থেকে যে বলেছে সে মদ খেয়ে আছে, মদ মাতালের কথা আমরা বিশ্বাস করি না, ঠিক আছে। আর প্রথম কথা হচ্ছে কি আমি কে কাকে বসাবো না বসাবো তার জন্য মেয়র আছে, ডেপুটি মেয়র আছে, ঠিক আছে। উনি আমাদের পার্টির ছেলে আছে, চিনি জানি, কথা বলি, আমরা আসি স্ট্যান্ডে গল্প করি, কথা বলি, এরকম কোনো ব্যাপার নেই। আর ব্যাপারটা হচ্ছে আমরা সব সময় উনি তদন্ত করুক, কাকে দিয়েছে না দিয়েছে, ফালতু কথা বলে লাভ নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা অভিযান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা অভিযান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। বর্ষার শুরুতেই ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে হুগলি চুঁচুড়া পৌরসভা। গতকাল 30টি ওয়ার্ডে বিভিন্ন নিকাশি ও মজে যাওয়া জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার পর আজ স্কুল পড়ুয়াদের নিয়ে বিশেষ ডেঙ্গু অভিযান পৌরসভার। জনসাধারণের কাছে পৌঁছে তাদের সচেতন করার সহজ উপায় ছাত্র মাধ্যম, আর এই মাধ্যমকেই কাজে লাগিয়ে এবার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করাতে বিশেষ এই অভিযান চলে। পড়ুয়াদের পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী নির্মল সাথী ও নির্মল বন্ধুরা। 8 নম্বর ওয়ার্ডের মোট 6টি এলাকায় এদিনের এই সচেতনতা অভিযান চলে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীরা ডেঙ্গু কিভাবে ছড়ায় এবং ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করণীয় সাধারণ মানুষকে সে বিষয়ে হাতে কলমে অবগত করায়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা বদ্ধপরিকর, তবে পৌরসভার পাশাপাশি সচেতন হতে হবে সাধারণ মানুষকে। নিজ নিজ এলাকায় সামান্য নজরদারি রাখলেই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সক্ষম হবে সাধারণ মানুষ। আজ থেকে শুরু এই অভিযান আগামী দিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে নিয়ে পালিত হবে বলেই জানান জয়দেব বাবু। আমরা প্রথমে ওনার বাড়ি অনুমতি নিয়ে বাড়িতে ঢুকলাম, ঢুকে আমরা প্রথমে ওনার বাড়ির যে পজিশন সেটাকে আমরা উঠান বলি, সেখানে যে জল জমে আছে সেটা স্টুডেন্টরা দেখলো, স্টুডেন্টদের আমরা অবগত করলাম ব্যাপারটা। তার মধ্যে আমাদের ভিভিডি সুপারভাইজার থেকে ভলেন্টিয়ার থেকে শুরু করে সবাই ছিল, এবং সেখানে তারা বাড়ির লোককে সবাই বোঝালো, আমরাও বোঝালাম। কিন্তু যখন আমরা আরেকটা প্রধান যেটা আমাদের লক্ষ্য, বাড়ির আউটসাইডে গিয়ে দেখলাম যে একটা টালি পড়ে আছে, টালির মধ্যে যে খাঁজটা থাকে সেখানে জল রয়েছে, পেছনে একটা বাটির ভাঙা রয়েছে সেখানেও জল রয়েছে। সেই জল দুটোতে আমরা যখন আমাদের দিদিরা টর্চ এবং ছাতা নিয়ে জলটা তুললো, সেখানে আমরা লাভা পেলাম। আমরা এটাই মানুষকে সচেতন করতে চাইছি যে শুধু সামনেটা করলে হবে, বাড়ির এন্টার পেছন দিকটা, বাগানটা, সমস্ত জায়গায় আমরা চাইছি যে জলগুলোকে যেন ফেলে দেওয়া হয়, বাটিগুলোকে উল্টে রাখা হয়, তাহলে কী হবে, সেখানে মশার ডিমটা পারছে না। এইটাই হচ্ছে সচেতন, এটাই আমরা আজকে স্টুডেন্টদের নিয়ে বেরিয়েছিলাম যে তাদের মাধ্যমে প্রচার করছি, এবং তাদের বাড়ির লোকরা সচেতন হবে, ওই তাদের পাড়া প্রতিবেশীরাও সচেতন হবে, মানুষও একটা পাবে যে না আজকে ছাত্রছাত্রীরা এসে আমাদের বুঝিয়ে গেল। এই জিনিসটা হচ্ছে কলোনি এলাকা বিশেষ করে যেটা বেশি এফেক্ট হচ্ছে, কলোনি এলাকা ধরে নেন এক বাড়িওয়ালা বাড়ি আছে সামনে, রাস্তার সামনে, পেছনে তারা ভাড়া দিয়েছে, সেই আউটসাইডটা কিন্তু তারা দেখছে না বাড়িওয়ালা। সেটাই আমরা বাড়িওয়ালাদেরও সতর্ক করলাম যে আপনারা যে ভাড়াটিয়াগুলো দিয়েছেন সেগুলো আউটসাইডটা আপনারা দেখে নিন, কারণ ভাড়াটিয়ার যদি হয় আপনি বাড়ির মালিক ছাড়া পাবেন না, আপনারা বেশি সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে। কেন পৌর কর্মচারী বলে সে যে একটা এলাকার জনসাধারণ তা নয়, সেও তো এলাকার জনসাধারণ, তাকেও সতর্ক হতে হবে। পুলিশ কর্মী থেকে আরম্ভ করে রাজ্য সরকারের যত কর্মচারী, প্রাইভেট কর্মচারী, সাধারণ মানুষ, সবাইকে আমরা সচেতন হতে বলছি। এই প্রতীকী অভিযান ছাত্রছাত্রীদের নিয়ে কি আগামী দিনে চলবে? এটা অনেক স্কুলে আমরা পাঠ করে করব। আমরা আজকে শুভ সূচনা করলাম, আগামী দিনে যাতে আমাদের এটা দেখে যাতে স্কুলগুলো নিজে নিজে করতে পারে সেটা আমরা তাদের বলে এসেছি, এবং তারা আশা করছি তারাও না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে জেলার বিভিন্ন এলাকা থেকে শোক মিছিলে পথে হাঁটলেন বামেরা।
হ্যাঁ, আমাদের পার্টির নেতা এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সর্বজন শ্রদ্ধেয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজকে সকাল 8:20 নাগাদ পাম এভিনিউতে তার নিজের বাসভবন। তিনি অসুস্থ ছিলেন, বেশ কিছুদিন ধরেই উনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ডাক্তারদের সব রকম প্রচেষ্টা তাকে আর শেষ পর্যন্ত রাখা যায়নি। জীবন সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে এই অসুস্থতার সঙ্গে সংগ্রাম করছিলেন। আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আমাদের মধ্যে নেই। আর আজকে আমরা সমস্ত অঞ্চলগুলোতেই আমাদের পার্টির এরিয়া কমিটিগুলো তারা মিছিলের উদ্যোগ নিয়েছে, শোক মিছিল হবে। আর আগামীকাল কলকাতায় আমাদের কর্মসূচি আছে, পিস ওয়ার্ল্ডে ওনার যেটা মরদেহ রাখা আছে, তারপর সেটা নিয়ে 11:30টার সময় বিধানসভা যাবে। বিধানসভা থেকে আমাদের পার্টির রাজ্য দপ্তর আলিমুদ্দিনে সেখানে থাকবে 3টে অবধি। তারপর 3টের পর 3:15 নাগাদ ওখান থেকে বেরিয়ে কমরেড দীনেশ মজুমদার ভবন সেখানে যাবে এবং তারপর ওখান থেকে 3:30 নাগাদ এনআরএসে গিয়ে ওনার দেহদান করা আছে, সেখানে কর্তৃপক্ষের হাতে, এনআরএস কর্তৃপক্ষের হাতে ওনার দেহকে দান করা হবে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ব্যক্তি নয়, নীতির বিরোধিতা করেছিলাম, বিদায় বেলায় বুদ্ধে শ্রদ্ধা বেঁচা ও মাস্টারের। আদালতের নির্দেশে হেরিটেজ তকমা পাওয়া বিপজ্জনক বহুতল সংলগ্ন দোকান উচ্ছেদ চন্দননগরে। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।